রয়েছে সেটা দ্বিচক্রী, মানে দুটো সার্কেল বা দুটো চক্রের মাধ্যমে মানুষের রক্ত সংবহন তন্ত্র গড়ে উঠেছে বা দুটো চক্রের মাধ্যমে সম্পন্ন হয়। এই যে দুটো সাইকেল বা দুটো চক্র আছে, এই দুটো চক্র আমাদেরকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো খাতায় তোমরা লিখবে বড় করে যে মানুষের 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 দ্বিচক্রী মানুষের দ্বিচক্রী সংবহন তন্ত্র বা সংবহন। এই বানানটা কেমন হয়? দ্বিতীয়। আচ্ছা, দ্বিচক্রী সংবহন। এবার মানুষের দ্বিচক্রী সংবহনে আমাদের কিছু উপাদান রয়েছে, যে উপাদানগুলি আমি প্রথম দিনেও লিখিয়েছিলাম। কি কি থাকে দেখো, হৃৎপিণ্ড, রক্তবাহ আর রক্ত। তো এই যে রক্ত বা ব্লাড, এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি, তাই না? এটা আমাদের হয়ে গেছে। তো ব্লাড আমাদের অলরেডি ডান। আর হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের সম্পর্কে কি আমি লিখেছি? মানে এর এতগুলো অলিন্দ, প্রাচী যা যা আছে সব লিখেছি বোধহয়। বলবে একটু। না হৃৎপিণ্ড, না ম্যাম, না ম্যাম, এটা আচ্ছা, হয়নি, হৃৎপিণ্ডটা হয়নি। ওকে ওকে, তাহলে আমরা আজকে এই দুটো করব। ঠিক আছে, খাতায় লিখবে হৃৎপিণ্ড। এটা হলো মানব দেহের সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ। বক্ষপিঞ্জরে মানে আমাদের বুকে বলতে গেলে বক্ষপিঞ্জরে দুদিকে দুটো ফুসফুস আছে, এইভাবে করে দুদিকে দুটো ফুসফুস। আর এদিকে বাঁ দিকে ঘেঁষে এরকম করে দাঁড়ালে এদিকে দাঁড়াবে ব্যাপারটা। সো এইদিকে বাঁ দিক ঘেঁষে আমাদের কি রয়েছে? হৃৎপিণ্ড রয়েছে। তাহলে আমরা কি বলবো? বক্ষপিঞ্জরে দুটি ফুসফুসের মাঝখানে সামান্য বাঁ দিকে ঘেঁষে তির্যক ভাবে এই যে অবস্থান করেছে, এরকম ভাবে অবস্থান করাকে বলা হয় তির্যক ভাবে অবস্থান করা। তো বলবো আমরা তির্যক ভাবে অবস্থান করে।
হৃৎপিণ্ডের আবরণীর নাম হলো পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণীর নাম পেরিকার্ডিয়াম। তোমরা যখন কোনো জায়গাতে কার্ডিও শব্দটা শুনবে তখন বুঝে নেবে কার্ডিও বলতে হৃৎপিণ্ড বোঝায়। পেরিকার্ডিয়াম, এই পেরিকার্ডিয়াম লিখেছে আবরণীর নাম। এটি দুটি একক পর্দা দ্বারা ঘেরা থাকে। আমি এটা আগেও বলেছি, আমি আজকেও বলছি আবারও, যে এটা হলো বাইরের স্তর আর এটা হলো ভেতরের স্তর। এই যে দুটো স্তর রয়েছে, এই দুটো স্তরকে আমরা বলছি যে এই দুটো হলো পেরিকার্ডিয়াম। কি বলবো দুটোকে একসঙ্গে? পেরিকার্ডিয়াম। ওকে, বাইরের যেটা রয়েছে বাইরেরটাকে বলা হয় প্যারাইটাল স্তর। প্যারাইটাল স্তর। আর ভেতরের যে স্তরটা রয়েছে এর নাম হলো ভিসেরাল স্তর। তাহলে দুটি একক পর্দা দ্বারা ঘেরা থাকে। কি কি? এই যে ভিসেরাল, যেটা হলো আমাদের ভেতরের স্তর, আমি এটা আলাদা করে লিখে দেখাচ্ছি না, এটা 1 নম্বর। আর 2 নম্বর হলো কি, যে প্যারাইটাল, বাইরের স্তর। এদের মাঝখানে এক ধরনের ফ্লুইড থাকে, বা তরল পদার্থ থাকে, দেহ তরল। এই তরল পদার্থ বাইরের বিভিন্ন আঘাত থেকে রক্ষা করে। এই তরলকে বলা হয় পেরিকার্ডিয়াল তরল। কি বলছে এটাকে? পেরিকার্ডিয়াল তরল বা পেরিকার্ডিয়াল ফ্লুইড। তাহলে মানুষের যে দ্বিচক্রী সংবহন, মানুষের সংবহনকে আমরা কেন দ্বিচক্রী বলছি বা ডাবল সার্কুলার? দ্বিচক্রী মানে হলো ডাবল সার্কুলার। সো আমরা কেন বলছি যে এটা ডাবল সার্কুলার, তার সন্ধানটা আমরা আজকে পাবো, তার উত্তরটা আজকে ক্লাসে আমরা পাবো। এন্ড তো এই দ্বিচক্রী সংবহনে ঢোকার আগে আমাকে দেখতে হবে যে কি কি উপাদান দ্বারা এই সংবহন তন্ত্র গড়ে উঠেছে, তাদের সম্পর্কে আমরা আগে জেনে নেব। জেনে নেওয়ার পর গিয়ে আমরা পদ্ধতি বা যে সাইকেলটা তার সম্পর্কে ডিসকাশন করবো, যে আমাদের শরীরে হৃৎপিণ্ড কিভাবে প্রত্যেকটা কলাকোষে অক্সিজেন পৌঁছে দিচ্ছে, আবার কার্বন ডাই অক্সাইডকে ফেরত নিয়ে আসছে। এই যে পৌঁছে দেওয়া আর ফেরত নিয়ে আসা, এটাই হচ্ছে আমাদের সংবহন তন্ত্র প্রধান। ওকে, তো সংবহন তন্ত্রের প্রধান যে অঙ্গ আমাদের, তা হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড হলো আমাদের প্রধান সংবহন তন্ত্র। বক্ষ পিঞ্জরে ফুসফুসের মাঝখানে তির্যক ভাবে বাঁ দিক ঘেঁষে অবস্থান করে থাকে। আশা করি সবার হয়ে গেছে এটা। হ্যাঁ ম্যাম। তো আবরণী ছাড়াও হৃৎপিণ্ডের 3টি প্রাচীর থাকে। কি কি? একটা হলো বাইরের প্রাচীর, আর একটা হলো মাঝের প্রাচীর, আর একটা হলো ভেতরের দিকের প্রাচীর। মানে ধরুন একটা বাইরের, মাঝের, একটা ভেতরের। এটা কি? বাইরের, মাঝের, আর এটা হলো ভেতরের। এরকম 3টে প্রাচীর থাকে। বাইরের যেটা থাকে তাকে বলা হয় এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম। মাঝেরটাকে বলা হয় মায়োকার্ডিয়াম।
আর ভেতরেরটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। লিখেছো? দেখো, বাইরের যেটা এপিকার্ডিয়াম, এটা মনে রাখবে, এটি স্কোয়ামাস আবরণী কলা দ্বারা গঠিত হয়। দ্বারা গঠিত। সেম এন্ডোকার্ডিয়াম। স্কোয়ামাস কলা দ্বারা গঠিত হয়। এদিকে মায়োকার্ডিয়াম রয়েছে, এটি হৃৎপেশি বা মাসেল টিস্যু, কার্ডিয়াক টিস্যু দ্বারা গঠিত হয়। হৃৎপেশি দ্বারা গঠিত। আর মনে রাখবে, এর পুরুত্ব সমগ্র সমান নয়। সমগ্র সমান নয়। হৃৎপেশি দ্বারা গঠিত, পুরুত্ব সব জায়গায় সমান নয়। মনে রাখবে যে অলিন্দের মায়োকার্ডিয়াম তুলনামূলক কম পুরু হয়। নিলয় লিখবে এখানটাতে যে অলিন্দের তুলনায় নিলয় নিলয় বেশি পুরু হয়। অলিন্দের তুলনায় নিলয়, এই লাইনটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দেব যে এটা আমি কেন লেখালাম। এটা দেখো, হৃৎপিণ্ড প্রতিনিয়ত সংকোচন হয় এবং প্রসারণ হয়। হৃৎপিণ্ড এই সংকোচন এবং প্রসারণের মাধ্যমে, কি বলছি, হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কলাকোষে এই রক্তকে পৌঁছে দেয়। এবার এই সংকোচন এবং প্রসারণ, এই যে একটা দক্ষতা বা এই যে একটা ধর্ম, এই ধর্মটা হৃৎপিণ্ডের মধ্যে কি করে আসলো? তাহলে আমাদের দেহের তো যে কোনো অঙ্গ, তাহলে তো কিডনি বা বৃক্ক, সেও তাহলে তো অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করতে পারতো, হ্যাঁ না? তারাও তো করতে পারতো। হৃৎপিণ্ড যা কাজ করছে কিডনি করতে পারতো বা লিভার করতে পারতো। কেন পার্টিকুলারলি হৃৎপিণ্ডই করছে? কেন হৃৎপিণ্ডই রক্ত পরিবহন করতে পারে আর কেউ পারে না? কারণ হৃৎপিণ্ডের মধ্যে কিছু স্পেশালাইজড টিস্যু থাকে। এই স্পেশাল টিস্যুগুলোকে আমরা বলি হৃৎপেশি, যেগুলো এক প্রকারের পেশিকলা। দেখবে আমরা 3 রকমের পেশিকলা পড়েছিলাম: ঐচ্ছিক পেশিকলা, অনৈচ্ছিক পেশিকলা আর হৃৎপেশিকলা। তো এরা হৃৎপেশিকলা দ্বারা গঠিত হয়। এবার এই যে হৃৎপেশি, তোমরা হয়তো ভুলে গেছো জানি না, হৃৎপেশির একক কি ছিল? মায়োফাইব্রিল। কি? মায়োফাইব্রিল। তো এখানে কি থাকে? মায়োফাইব্রিল থাকে, যেগুলো সংকোচনে সাহায্য করে। ওকে, এবার হৃৎপিণ্ডে যে 3টে প্রাচীর থাকে, 3টে প্রাচীরের মধ্যে আমাদের হৃৎপেশি আছে। সব থেকে বেশি কোথায় থাকে? মায়োকার্ডিয়ামে থাকে। এই জন্য মায়োকার্ডিয়াম তুলনামূলক বেশি পুরু বা মোটা হয়, যেহেতু হৃৎপেশি থাকছে। এবার প্রশ্নটা আসবে যে কার বেশি হয়? আমরা যদি হৃৎপিণ্ড দেখি এইভাবে করে, সাপোজ এটা একটা হৃৎপিণ্ড, ভ্রূণ হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ডের 4টে চেম্বার আছে: ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। এই যে চেম্বার গুলো আমরা দেখতে পাবো, এই যে চেম্বারটা, ঠিক আছে, এই চেম্বারটা মানে এটা হচ্ছে বাম নিলয়, সব থেকে বেশি মোটা। এই জায়গাটা খুব মোটা হবে, এটা হালকা একটু মোটা হবে,
এই দিকটা, আর এগুলো অতটা বেশি মোটা হবে না, এগুলো জাস্ট অল্প অল্প মোটা, কিন্তু সব থেকে পুরু হয় এই জায়গাটা, এরকম মোটা হয়। হ্যালো, 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 ইয়েস ম্যাম। ইয়েস, okay ma'am, I will do it today. Okay. So ma'am, can I ask you something that what is the documents that I have to keep? Because I don't have any physical copy of our invoices. So how can I show the soft copy? Okay, I can show you via my laptop, right? Okay, ma'am. Okay, okay. I got your point. Okay, ma'am. Okay, thank you. No, ma'am, I can do it. Thank thank you. You too. আচ্ছা, হ্যাঁ, কিন্তু কি বলছিলাম যে এই যে আমাদের এই দুটো হলো অলিন্দ, এই অলিন্দের তুলনায় মায়োকার্ডিয়াম সব থেকে বেশি কোথায় থাকে? মায়োকার্ডিয়াম মানে হৃৎপেশি সব থেকে বেশি থাকে বাম নিলয়। এইবারই তো পরীক্ষাতে এসেও ছিল যে কোনটা বেশি পুরু হয়, সো বাম নিলয়তে মনে রাখবে সব থেকে বেশি মায়োকার্ডিয়াম থাকে। মায়োকার্ডিয়াম থাকে তো সব জায়গাতে, মায়োকার্ডিয়ামটা মোটা হয় কোথাকার? বাম নিলয়ে। এবং এই রিজনটা আমরা আজকে পাবো কেন হয়, কেন বাম নিলয় পুরু হয় বাকিগুলোর তুলনায়। এই স্টেটমেন্টটা এখন জেনে রাখো, কিন্তু আমরা শিখবো। সবার মাথায় ঢুকেছে? এইটুকুনি লেখা হয়ে গেছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, দেখো হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ থাকে। হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ থাকে। প্রকোষ্ঠ বলতে ধরে নাও তোমাদের এটা একটা বাড়ি, তোমাদের বাড়িতে 4টা রুম আছে। তোমাদের বাড়ি এখানে ধরে নাও 4টা রুম আছে, 1টা 2টা 3টা এরকম 4টা রুম আছে। আমাদের হৃৎপিণ্ডেও এরকম 4টা চেম্বার বা এরকম রুম থাকে, যেগুলোকে বাংলায় বলছি প্রকোষ্ঠ। ওকে, এবার হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেলাম, এই যে প্রকোষ্ঠগুলো এখানে দেখতে পাচ্ছ, তো দেখো এই প্রকোষ্ঠগুলো মাঝখানে কিন্তু একটা পর্দা দ্বারা পৃথক আছে। যেমন একটা দেওয়াল বা আমাদের বাড়িতে কি হয়, দেওয়াল দ্বারা পৃথক থাকে, এখানে দেখতে পাচ্ছি আমরা যে এগুলি একটা পর্দা দ্বারা পৃথক থাকে। তো এই পর্দার নাম জানতে হবে, আর চেম্বার গুলোর নাম আমাদেরকে জানতে হবে যে কোনটা কি চেম্বার। ওকে, বেশ, এবার হৃৎপিণ্ডের আমরা একটু ছোটখাটো ছবি এঁকে নিই।
হুম। তো এটা হলো আমাদের ডান অলিন্দ। ডান অলিন্দ। এটা হলো বাম অলিন্দ। এটা হলো ডান নিলয়। আর এটা হলো বাম নিলয়। ঠিক আছে, ডান অলিন্দ তারপরে হচ্ছে বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। এই যে মাঝের পর্দা, এটাকে বলা হয় যেটা দুটো অলিন্দকে পৃথক করেছে, আন্ত অলিন্দ প্রাচীর। আন্ত অলিন্দ প্রাচীর। আর এটাকে বলা হয় আন্ত নিলয় প্রাচীর। আন্ত অলিন্দ প্রাচীর আর আন্তঃনিলয় প্রাচীর। সবাই লিখেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, চলো এরপরে লিখবো যে বিভিন্ন রক্তবাহ। এটাও তোমরা জানো, আমি এটা লিখিয়েছিলাম বোধহয়, না? ধমনী কি কাজ করে, শিরা কি কাজ করে বলেছি এটা? না ম্যাম। না, এটা হয়নি। ম্যাম, আপনি ইউটিউবে যে ক্লাসগুলো দিয়েছেন ওখান থেকে করে নিয়েছি। আচ্ছা, তাহলে বলো বলে দেখো যে ধমনী কি কাজ করে। অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে ম্যাম। এর আবার ব্যতিক্রমও আছে, যে পালমোনারি বা ফুসফুসীয় ধমনী, ওটা কার্বন ডাই অক্সাইড করে, এরকম তো লিখিয়েছিলেন। এরকম তো লিখিয়েছিলাম। ব্যতিক্রম হলো ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী কি কাজ করে? কার্বন ডাই অক্সাইড বহন করে। আচ্ছা, শিরা কাকে বলবো? যারা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এরও একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি?
এর ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরার কাজ এই হলো অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। আচ্ছা, শিরা ও ধমনীর সংযোগস্থলকে রক্তজালক বা ক্যাপিলারিস বলা হয়। হয়েছে এটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার আসছে যে দ্বিচক্রী সংবহন। লিখবো আমরা সংবহন পদ্ধতি। সংবহন পদ্ধতি। সংবহন পদ্ধতি। আচ্ছা, তো আমাদের যে হৃৎপিণ্ডের সংবহন সেটা দুটি চক্রের মাধ্যমে সম্পন্ন হয়। এই দুটো চক্র কি কি? এভাবে দুটো হাত বের করবে, দুটি চক্র দুটি হাত বের করবে। একটা চক্রে কি হয়, হৃৎপিণ্ড হৃৎপিণ্ড থেকে আমাদের দেহে রক্ত যায়, দেহ থেকে আবার হৃৎপিণ্ডে আসে। আরেকটা চক্রে কি হয়, দেহ থেকে ফুসফুসে যায়, আর ফুসফুস থেকে আবার না না উল্টো বললাম, হৃৎপিণ্ড থেকে ফুসফুস, দেহ থেকে কেন হবে? হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যায়, ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ডে আসে। এই যে সংবহন, এটাকে বলা হয় সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশন বা এটাকে বাংলায় সিস্টেমিকই বলে, সিস্টেমিক সংবহন, বাংলা নাম নেই সেভাবে। আর এটাকে বলা হয় ফুসফুসীয় সংবহন বা পালমোনারি সংবহন। মনে রাখবে ফুসফুসীয় শব্দটার ইংরেজি নাম হচ্ছে পালমোনারি। তো পালমোনারি সংবহন। তাই মানুষের সংবহন হলো এক প্রকারের ডাবল সংবহন বা ডাবল সার্কুলেশন। মাঝে মধ্যে পরীক্ষাতে আসে যে মাছের কি ধরনের সংবহন দেখা যায়। মনে রাখবে মাছের দেহে এক চক্রী সংবহন দেখা যায়। তাহলে আমাদের সংবহন দুটো, একবার ব্লাড হৃৎপিণ্ড থেকে দেহে পৌঁছায়, দেহ থেকে আবার হৃৎপিণ্ডে আসে, আরেকদিকে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যায়, ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ডে আসে। এটা কিভাবে সংঘটিত হয় আমরা দেখব। আগে খাতায় ভালোভাবে লিখে নাও। হয়ে গেছে সবার ম্যাম। হয়ে গেছে? বুঝে গেছি। মনে করো এটা হৃৎপিণ্ড, ঠিক আছে?
যেভাবে আমি আঁকছি আমার সঙ্গে সঙ্গে আঁকো, দেখবে তাড়াতাড়ি করে হয়ে যাবে, নাহলে তুমি কোথায় ছাড়া পড়ে যাবে। এটা হলো আমরা জানি যে ডান অলিন্দ, আর এটা হলো বাম বাম অলিন্দ। এটা হলো ডান নিলয়, আর এটা হলো বাম নিলয়, বাম নিলয়। তো ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, এটুকুনি ক্লিয়ার। দেখো নেক্সট কি করবে, এদিকে লিখবে হচ্ছে লাংস বা ফুসফুস, আর এদিকে লিখবে বডি বা দেহ, বডি বা দেহ। কেন দেখো, আমি কি লিখেছিলাম একটু আগে, একবার হৃৎপিণ্ড থেকে দেখে যায়, দেহ থেকে হৃৎপিণ্ডে, আরেকটা হৃৎপিণ্ড থেকে ফুসফুস, ফুসফুস থেকে হৃৎপিণ্ড। তাহলে আমরা কি করছি যে একবার এটা আমার এই পুরোটা আমার কি, এই পুরোটা হলো আমার হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে একবার কোথায় যাবে, লাংসে যাচ্ছে, লাংস থেকে আবার হৃৎপিণ্ডে আসবে, একবার হয়ে যাবে। ওকে, আরেকবার কি হচ্ছে যে হৃৎপিণ্ড থেকে দেহে আসবে, আবার দেহ থেকে হৃৎপিণ্ডে যাবে, এই একটা ঘটনা ঘটবে। তাহলে এভাবে করে দুটো চক্র সম্পন্ন হবে। কি বললাম, একবার লাংস থেকে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে আবার লাংসে, এদিকে আবার কি হচ্ছে হৃৎপিণ্ড থেকে দেহ, দেহ থেকে আবার হৃৎপিণ্ড। তাহলে দুটো সার্কুলেশন, এদিকে একটা চলছে আর এদিকে একটা চলছে। হৃৎপিণ্ড দুটো জায়গাতে কমন, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা একটা একটা করে ধাপ লিখবো। দেখো প্রথমে কি হয়, প্রথমে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে পৌঁছায়। কার মাধ্যমে আসে এটা, ফুসফুসীয় শিরার মাধ্যমে। আমরা জানি যে শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু এক্ষেত্রে উল্টো, কারণ আমি লিখিয়ে দিলাম ব্যতিক্রম হলো ফুসফুসীয় শিরা আর ফুসফুসীয় ধমনী। হ্যালো, আমি ক্লাস করাচ্ছি মা। হুম, আমার মায়ের টোনটা ঠিক এরকম। কেন, তোকে আর ফোন করতে হবে না না, এত ব্যস্ত, ফোন করতে হবে না না। আহ, যাই হোক, এবারে বাম অলিন্দ থেকে এই অক্সিজেন যুক্ত রক্তটা কোথায় আসবে, বাম নিলয়। তাহলে এবার ব্লাড কোথায় আছে, বাম নিলয়ে আছে। বাম নিলয় থেকে এবারে ফুসফুসীয়, সরি, মহাধমনির মাধ্যমে, কার মাধ্যমে আসে, মহাধমনির মাধ্যমে, আমরা এখানে লিখছি মহাধমনী। সবাই বুঝতে পারছো কার মাধ্যমে আসছে, এই যে ফুসফুসীয় শিরা মহাধমনী এগুলো একটা এক একটা রক্তবাহ বা ব্লাড ভেসেলস। এবারে তাহলে কোন রক্ত গেলে, এটা কোন রক্ত গেছে, অক্সিজেন যুক্ত রক্তটা চলে গেছে। সেম এখানে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন হলো। এরপর আমরা জানি যে আমাদের, আমরা জানি আমাদের দেহে অক্সিজেন পৌঁছালে সেখানে কি হয়, রেসপিরেশন বা শ্বসন হয়। রেসপিরেশন বা শ্বসনের মাধ্যমে আমরা জানি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় দেহের মধ্যে। তাহলে এবারে কার্বন ডাই অক্সাইড রক্তের মধ্যে প্রবেশ করবে, কি হবে, কার্বন ডাই অক্সাইড এবারে এই দেহ থেকে ডান অলিন্দে পৌঁছাবে, কিসের মাধ্যমে, মহাশিরার মাধ্যমে। কার মাধ্যমে পৌঁছাবে,
মহাশিরার মাধ্যমে। এই দিক দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন হলো। এই দিক দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন হচ্ছে। কারো কোনো ডাউট আছে এখানে? না ম্যাম। না ম্যাম। ওকে, এবারে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কোথায় আসবে? ডান নিলয়ে প্রবেশ করবে। ঠিক আছে, এবারে ডান নিলয় থেকে তারপর এই রক্তটা কোথায় চলে যাবে? ডান নিলয় থেকে এবার ফুসফুসীয় ধমনির মাধ্যমে, কিসের মাধ্যমে যাবে? ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনির মাধ্যমে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ডান অলিন্দে পৌঁছাবে। কারো কোনো ডাউট আছে? সবাই বুঝতে পেরে গেছো? হ্যাঁ ম্যাম। ওকে, হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এবারে দেখো যে আমাদের এই যখন ব্লাড পরিবেশন হয়, দেখো একবার ধরে নাও যে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে রক্তটা পৌঁছে গেল, সো আমাদের হৃৎপিণ্ড চায় না সেই রক্তটা আবার ব্যাকওয়ার্ড ফ্লো করুক, মানে আবার সেটা বিপরীতে চলে আসুক। সাপোজ এই রুম থেকে আমি এক বালতি জল ওই রুমে ফেলবো, ওই দিকটাতে ফেলবো, সো আমি এক বালতি জল ফেলে দিয়েছি। এবার আমি কি করবো? আমার এখানে দরজা আছে, দরজাটা আমি বন্ধ করে দেব। দরজা আমি যদি ক্লোজ করে দিই বা বন্ধ করে দিই, তাহলে কি হবে? ওই রক্তটা সরি, ওই জলটা আর এদিকে আসতে পারবে না, মানে ব্যাকওয়ার্ড ফ্লো করতে পারবে না। তো এই জিনিসটা এখানেও হয়। আমাদের হৃৎপিণ্ড প্রকোষ্ঠগুলো যা চায় না যে রক্তটা আবার ব্যাকওয়ার্ড বা বিপরীতে ফিরে আসুক। কেন? যাতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অর্থাৎ দূষিত রক্ত আর অক্সিজেন যুক্ত রক্ত অর্থাৎ বিশুদ্ধ রক্ত মিশে না যায়। যাতে এই দুটো রক্ত মিশে না যায়, তাই চায় না যে সেটা বিপরীতে আবার ফিরে আসুক। মানে সবসময় চায় যে এই একমুখী ভাবে ফ্লো হোক, একমুখী ভাবে যাতে একটা নির্দিষ্ট দিকে এভাবে করে ফ্লো হোক। তারা কোনোদিনও চায় না যে রক্তটা আবার এদিকে ফিরে আসুক, এভাবে ফিরে আসুক, সেটা চায় না। সবসময় চায় এদিকে দিয়ে এদিক দিয়ে এদিক দিয়েই চলবে। দেখো একটা সব যে আমি তীরগুলো দেখিয়েছি, প্রত্যেকটা এরো দেখো এদিকে আছে, প্রত্যেকটা এরো এইভাবে করে গেছে, একটাও কিন্তু উল্টো দিকে নেই। ওকে, এটাও বুঝে গেছো? তো আমি যে বললাম আমাদের রুমের মধ্যে দরজা আছে, আমাদের এই হৃৎপিণ্ডের মধ্যেও দরজার মতো সিস্টেম আছে। এরকম আমাদের হৃৎপিণ্ডে টোটাল 6টা দরজা আছে। এই 6টি দরজাকে বলা হয় কোপাটিকা। এই এক একটা দরজার নাম কি বলা হয়? কোপাটিকা। তো আমাদের হৃৎপিণ্ডে এরকম কোপাটিকা বা ইংরেজিতে বলা হয় ভালভস। তো কতগুলো ভালভস আছে আমাদের হৃৎপিণ্ডে? 6টা ভালভস আছে। এই 6টা ভালভস এর নাম আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে কোন ভালভস কোথায় থাকে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বেশ, তো দেখো এই বাম অলিন্দ আর বাম নিলয়, এখানে থাকে আমাদের একটা ভালভস, তার নাম হচ্ছে দ্বিপত্র কপাটিকা, এখানে থাকে। তারপর বাম নিলয় থেকে যে মহাধমনির মাধ্যমে ব্লাড যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এখানে আরেকটা কপাটিকা থাকে, যাকে বলা হয় মহাধমনীয় কপাটিকা। মহাধমনীর নাম দিয়ে হচ্ছে মহাধমনীয় কপাটিকা। তারপর এখানে আসো, এই যে ডান অলিন্দে পৌঁছালো, এখানে আরেকটা কপাটিকা থাকে, তাকে বলা হয় ইউস্টেচিয়ান কপাটিকা। তারপর ডান অলিন্দ থেকে ডান নিলয় এই জায়গাটা একটা থাকে, তাকে বলা হয় ত্রিপত্র কপাটিকা। ত্রিপত্র কপাটিকা। এখানে একটা থাকে যাকে আমরা বলবো ফুসফুসীয় ধমনিক কপাটিকা। ফুসফুসীয় ধমনিক কপাটিকা। তাহলে এখানে আমাদের 5টা হয়ে গেল। আরেকটা আছে, ওটা আমি বলবো, আগে 5টা তোমরা বুঝে নাও। তাহলে কি কি শিখলাম? যে দ্বিপত্র কপাটিকা, মহাধমনীয় কপাটিকা, ইউস্ট্যাচিয়ান কপাটিকা, ত্রিপত্র কপাটিকা, আর এখানে হলো আমাদের ফুসফুসীয় ধমনী কপাটিকা। এই 5টা কপাটিকা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? এই ছকটাই শুধু শুধু ছকটাই দেখতে পাচ্ছ, নাকি এর অন্তর্নিহিত যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটাও বুঝতে পারছো? এটা কি বলতে চাইছে?
কিভাবে ব্যাপারটা ঘটছে দেখো, মন দিয়ে শোনো। আমরা অক্সিজেন গ্রহণ করলাম, নাক দিয়ে আমরা অক্সিজেনটা গ্রহণ করলাম, এই অবধি আমরা সবাই জানি, যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের অংশ। বেশ, তারপর ভালো করে শুনবে কি বলছি আমি, যে এবার এই যে অক্সিজেনটা আমরা নিলাম সেটা কোথায় যায়? সেটা আমরা জানি লাংস বা আমাদের ফুসফুস দুটোতে যায়। জানি তো আমরা এটা? কোথায় যায়? ফুসফুসে যায়। ওই জন্য ফুসফুসটা আমাদের ফুলে ওঠে যখন আমরা অক্সিজেনটা গ্রহণ করি। সবাই নাও দেখবে ফুসফুসটা ফুলে উঠবে। বেশ, তাহলে অক্সিজেন আমাদের ফুসফুসে পৌঁছালো। ফুসফুসের মধ্যে কি রয়েছে? ফুসফুসের মধ্যে রয়েছে অ্যালভিওলাই। সেই অ্যালভিওলাইতে যাবে, ওখানে গ্যাসের বিনিময় ঘটবে। এই করে করে তারপর এই যে অক্সিজেনটা আছে, ফুসফুসের মধ্যে যে ব্লাড ভেসেলস আছে, সেই ব্লাড ভেসেলস বা রক্তবাহের মধ্যে ঢুকে যাবে। এইটুকুনি সবাই বুঝে গেছো? তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? অক্সিজেন ফুসফুসের মাধ্যমে, অক্সিজেন আগে ফুসফুসে যাচ্ছে, অক্সিজেন ফুসফুসের মাধ্যমে আমাদের রক্তের মধ্যে ঢুকে গেল বা প্রবেশ করলো। এই লাইনটা সবার কাছে ক্লিয়ার? রক্তের মধ্যে গেল। তাহলে এটাই আমরা দেখছি, দেখো যে অক্সিজেন আমরা গ্রহণ করলাম, সেটা লাংসের মধ্যে আসলো। বেশ, অক্সিজেন গ্রহণ করলাম, লাংসের মধ্যে আসলো। ক্লিয়ার? এবারে লাংসের মধ্যে আমি বললাম যে রক্তের মধ্যে, রক্তবাহের মধ্যে মিশে যায়। তো কোন রক্তবাহের মধ্যে এটা প্রবেশ করে? ফুসফুসীয় শিরা। কার মধ্যে বলো? ফুসফুসীয় শিরা। ক্লিয়ার? তাহলে এই রক্তবাহটার নাম বুঝে গেলাম যে এটা হলো আমাদের ফুসফুসীয় শিরা। এবার এই ফুসফুসীয় শিরা এই অক্সিজেনটাকে কোথায় নিয়ে যাবে? হৃৎপিণ্ডের বাম অলিন্দে। কোথায়? হৃৎপিণ্ডের বাম অলিন্দে। দেখতে পাচ্ছ? হৃৎপিণ্ডের বাম অলিন্দে এটা প্রবেশ করবে। হৃৎপিণ্ডের বাম অলিন্দে চলে গেল, ভালো কথা। তারপর বাম অলিন্দটা কোথায় প্রবেশ করাবে আবার? বাম নিলয়ে। বুঝতে পেরেছো? বাম নিলয়তে চলে আসবে। বাম নিলয়। এবার তাহলে একটা জিনিস ভাবো, বাম নিলয়ের মধ্যে তাহলে পুরো অক্সিজেনটাই আছে। এই যে অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা, সেই পুরো রক্তটা কোথায় আছে বলতো? বাম নিলয়ের মধ্যে, তাই না? এর মধ্যে সবটাই রয়েছে, এর মধ্যে সব রক্ত রয়েছে। ভাবো। রয়েছে। এবারে এই পুরো অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে কোথায় পাঠাতে হবে? আমাদের দেহের প্রত্যেকটা কোষের মধ্যে পাঠাতে হবে, তাই তো? মেইন কাজ কি হৃৎপিণ্ডের? এবার বাম নিলয়, এই বাম নিলয় আমাদের দেহের প্রতিটা কোষের মধ্যে এই রক্তটাকে পৌঁছে দেবে। তাহলে একে একটা বিশাল বড় চাপ সৃষ্টি করতে হয় কিনা? একে একটা বিশাল বড় চাপ কিন্তু সৃষ্টি হয়। সেই চাপের মাধ্যমে সে মহাধমনী দিয়ে আমাদের দেহে রক্তটাকে পৌঁছাতে পারে বা রক্ত প্রবাহিত হয়। আমাকে মাইক্রোসফট থেকে ফোন করেছে। হ্যালো। ওকে। Okay, ma'am. Actually, I'm extremely sorry that we can't connect right now. Actually, I'm in a meeting right now. So can you please call me after 1 hour? I'm extremely sorry that yes, you have called me, and I told you that call me after 2 hours. But I'm extremely sorry that right now, all of a sudden, I'm in a meeting. Yes, that is the problem, but we are facing right now another problem that we want to resolve. That the students, I mean the learner, and the organizers OneDrive, we couldn't
excess. I can show you. I can show you for better understanding. I can show you via quick assist, but right now this is not possible. So can you connect? Can you connect through quick assist after some time? I mean, after 1 hour, we can connect. Or are you available? Mm-hmm. No, I have to connect it today. Any other shift? Hmm. Okay. Okay, I will then I will raise a ticket. Okay, 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 okay. Thank you. Have a good day. আচ্ছা, আমার জন্য কোথায় ছিলাম? হ্যালো, তোমাদেরকে বলছি। বডির একটু অবধি হয়েছিল। আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি দ্যাট তোমাদের অনেক ডিস্টার্ব হচ্ছে। বারবার ফোন আসছে বলে। কিছু মনে করো না, হ্যাঁ? অত্যন্ত দুঃখিত। যাই হোক, দেখো ঠিক আছে। হ্যাঁ, তো এবার আমাদের গলাকষে পৌঁছে গেল ব্লাড। তারপর কি হচ্ছে যে আমরা জানি রেসপিরেশনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তো এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা এবারে ডান অলিন্দে পৌঁছায়। এই প্রত্যেকটা ফ্লো চার্ট তোমাকে মুখস্থ রাখতে হবে। ডান অলিন্দ থেকে তারপর ডান নিলয় আসে, ডান নিলয় থেকে তারপর লাস্টে লাংসে যায়। তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড এবার লাংসে গেল, লাংস থেকে এবার বেরিয়ে যাবে আমাদের দেহের বাইরে। আমরা জানি যে ফুসফুস থেকে এবার আমাদের এই কার্বন ডাই অক্সাইড যুক্ত কার্বন ডাই অক্সাইড আমরা দেহ থেকে বর্জন করি বা ত্যাগ করি। তো মিটে গেল। এবার বুঝে গেছে এটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম। ঠিক আছে, বুঝলেই ভালো। না বুঝলে আর কি করবো? বুঝলে আরো ভালো। না বুঝলে আরো ভালো না? এটা আমার বাবা আমাদের বাবার স্টুডেন্টসদেরকে আমার বাবা বলে যে বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আচ্ছা, দেখো এবার আসছে বিভিন্ন কপাটিকা। বিভিন্ন কপাটিকা যেগুলোর নাম আমি তোমাদেরকে লিখাচ্ছিলাম একটু আগেই। তো 1 নম্বরে হলো, কি কালি নেওয়া আছে এটা, মিট্রাল বা বাইকাসফিড। আর একটা নাম আছে বা দ্বিপত্র কপাটিকা। দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে বলো তো? এটা কোথায় থাকে? বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে। বাম নিলয়ের বাম নিলয়ের সংযোগস্থলে। বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে থাকে।
2 নম্বর লিখবে হলো ট্রাইকাসপিড বা ত্রিপত্র কপাটিকা। তোমরা নিজেরা লিখে নাও এটা। তারপর মহাধমনীয় কপাটিকা, তারপর আসছে ফুসফুসীয় কপাট, আচ্ছা ইউস্টেচিয়ান কপাটিকা, 4 নম্বর হলো 5 নম্বর লিখবে ফুসফুসীয় কপাটিকা, কি লিখবে ট্রাইকাসপিডে লিখেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা 6 নম্বরে লিখবে যে ফিবেসিয়ান কপাটিকা, ফিবেসিয়ান কপাটিকা, ফিবেসিয়ান কপাটিকা থেকে করোনারি সাইনাস, উফ, করোনারি সাইনাস ও ডান অলিন্দি। তোমাদের কি যেন একটা প্রবলেম হচ্ছে বলো তো, তোমরা নাকি মাইক্রোসফটের ক্লাস দেখতে পাচ্ছ না, রেকর্ডিং ক্লাস আগে, এই জন্যই তো মাইক্রোসফটে যোগাযোগ করেছিলাম। আর এই যে একটু আগে ফোনে কথা বলছিলাম, আমাকে ওখান থেকেই ফোন করেছিল। তোমাদের প্রবলেমটা হচ্ছে না কার হচ্ছে হ্যাঁ ম্যাম। এই প্রবলেমটা? ওটার জন্যই ফোন করেছিলাম, মানে ফোন করেছিলাম বলতে টিকিট রেস করেছিলাম, আমাকে সকালে ফোন করেছিল, কিন্তু সকালে তো আমি কানেক্ট করতে পারবো না, কারণ আমার ওয়াইফাই রিচার্জই ছিল না। তো তারপর আমি বললাম যে আমাকে 2 ঘন্টা পর ফোন করবেন, 2 ঘন্টা পর ফোন এখন করেছে। আমি ভাবলাম মনে হয় একটু দেরি করে করবে, 2 ঘন্টা মানে 2 ঘন্টা পরই করেছে, আমি এখন কি করে কানেক্ট করবো।
প্রবলেমটা আমাকে দেখাতে হবে। আচ্ছা, তো কপাটিকা মেনলি কি কাজ করে যদি আমরা দেখতে যাই? রক্তকে একমুখী প্রবাহিত হতে সাহায্য করে। আর বিপরীত দিকে বাধা সৃষ্টি করে। বাধা সৃষ্টি করে। এবার একবার সংযোগী কলা। আমাদের হৃৎপিণ্ডে কিছু সংযোগী বা জাংশনাল টিস্যু থাকে। এক নাম্বার সাইনোঅ্যাট্রিয়াল নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোড বা বলা হয় এসএ নোড। তো সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড কি কাজ করে মেনলি বা থাকে কোথায়? এটি ডান অলিন্দের যে আন্তঃপ্রাচীর, ডান অলিন্দের আন্তঃপ্রাচীরের গাত্রে থাকে। Okay. তারপর লিখবে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড বা এভি নোড। লেখাগুলো খুব সুন্দর হয়েছে ম্যাম। তাই, থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাম। লিখবে এটা হলো ডান অলিন্দের নিচে থাকে। ডান অলিন্দের নিচে থাকে। এটা কি করে প্রতি মিনিটে 40 থেকে প্রায় বলতে পারি 50 বার, 40 থেকে 50 বার কার একটা ইয়ে হচ্ছে, ইকো হচ্ছে, প্লিজ অফ করো। প্রতি মিনিটে 40 থেকে 50 বার হৃদস্পন্দন সৃষ্টি করে। হৃদস্পন্দন
সৃষ্টি করে। মনে রাখবে যে এস এ নোড কাজ না করলে এভি নোড কাজ করে। এভি নোড কাজ করে। আর এটা একটা এখানে লেখাতে ভুলে গেছি, মনে রাখবে যে এস এ নোড বা সাইনোএট্রিয়াল নোড প্রায় প্রতি মিনিটে 70 থেকে 80 বার হৃদস্পন্দন সৃষ্টি করে। সৃষ্টি করে। 3 নাম্বার লিখবো, হিজের বান্ডিল। লিখবে হলো হিজের বান্ডিল। হিজের বান্ডিল এভি নোড থেকে সৃষ্টি হয়। এভি নোড থেকে সৃষ্টি হয়। এভি নোড থেকে সৃষ্টি হয়। ইলোয়ে এসে দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। আচ্ছা, দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। এবং ডান ও বাম দিকে বিস্তার লাভ করে। বিস্তার লাভ করে। তার নাম্বার লিখবে পারকিনজি তন্তু। পারকিনজি তন্তু। পারকিনজি তন্তু। এই হিজের বান্ডিলগুলি আরো কি হয়, সূক্ষ্ম তন্তুর ন্যায় আকার ধারণ করে। এগুলো হলো সূক্ষ্ম, আমি তোমাদের ছবি দেখাবো। সূক্ষ্ম তন্তুর ন্যায় ছড়িয়ে পড়ে। এরা সেরকম বেশি স্পন্দন তৈরি করতে পারে না, 30 থেকে 34 বার স্পন্দিত হয়। সৃষ্টি করে 30 থেকে 40 বার স্পন্দন সৃষ্টি করে। আচ্ছা, হয়েছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম।
ঠিক আছে। ঠিকঠাক ছবি একটাও পাচ্ছি না। হুম, 1 মিনিট দেখছি, হ্যাঁ? একটা ছবি পেয়েছি। দেখো, এরকম হয়। তো এটা হচ্ছে কি এসএ নোট। এখানে অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না। এরকম ভাবে থাকে যে এটা হলো আমাদের এখানে এসএ নোট। তারপর এসএ নোট হলো এন্ড দেন এটা হচ্ছে যেটা মিশে গেছে এটা হলো এভি নোট। মানে এসএ নোট থেকে স্পন্দন সৃষ্টি হয়, কোথায় আসে? এভি নোট। তারপর এভি নোট দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ বান্ডেল অফ হিজ লেখা আছে, মানে হিজের বান্ডেল। এইদিকে একটা চলে যাচ্ছে আর এইদিকে একটা হচ্ছে লেফট, একটা রাইট। ঠিক আছে, এই যে লেফট বান্ডেল আর একটা হচ্ছে রাইট বান্ডেল। এবার এইগুলো আরো সূক্ষ্ম সূক্ষ্ম তন্তুর মতো হয়ে যায়। এই যে হালকা হালকা দেখতে পাচ্ছ এগুলো তন্তুর মতো হয়ে গেছে। এই সূক্ষ্ম সূক্ষ্ম তন্তুর গুলোকে বলা হয় পার্কিনজি তন্তু এগুলো। এবার তোমার মনে হতে পারে ম্যাম আপনি এত কিছু কি বলছেন, এগুলো কেনই বা দরকার? দেখো, মেইন জায়গায় আমরা ফিরে আসি, যেটা বোঝাতে চাইছিলাম। দেখো, বাম নিলয়কে সব থেকে বেশি সংকুচিত হতে হয়। দেখবে যে তুমি যদি একটা সাইকেলও পাম্প ভরতে চাও, তো সাইকেলের মধ্যে তুমি যদি হাওয়া ভরতে চাও, দেখবে যে সেই যে যন্ত্রের মাধ্যমে দিতে হয় সেটাকে কিন্তু অনেকটা প্রেসার দিতে হয়, তাই কি না? তারপর কি হয়? তো এরকম যে কোনো জিনিস যখন এই বাম নিলয় থেকে এতটা পরিমাণে রক্ত আমাদের দেহের মধ্যে পৌঁছাতে হবে, তখন কি হয়? এই বাম নিলয় এরকম সংকুচিত হয়, এরকম সংকুচিত হয়ে যায়, দিয়ে ব্লাডটা বেরিয়ে যায়। এভাবে বেরিয়ে যায় ব্লাডটা। এই জাস্ট এই যে এভাবে যে সংকুচিত হচ্ছে, এই সংকোচনে কিন্তু যথেষ্ট একটা আহ প্রেশার দরকার। হ্যাঁ, তো এবং তার জন্য কি হবে? নিজেকে পেশি বহুল হতে হবে, শক্তিশালী হতে হবে, মজবুত হতে হবে। কারণ প্রতিনিয়ত এই কাজটা প্রতি মিনিটে হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। আমরা এই যে বেঁচে থাকবো সারা জীবন আমাদের এই চলতে থাকবে। তো এই জন্য বাম নিলয় কি হয়? বাম নিলয় অধিক পুরু হয়, কারণ বাম নিলয়কে বেশি পরিমাণে সংকুচিত হতে হয় আমাদের গোটা দেহে
রক্তকে পৌঁছাতে হয়। এবার তোমার মনে হতে পারে বাকিগুলো কি হয় না, এই যে ডান নিলয় থেকে যখন যাচ্ছে হ্যাঁ তখনও হয়, কিন্তু তুলনামূলক কম, এ সব থেকে বেশি হয়। প্রত্যেকটা কিন্তু সংকুচিত হয়, প্রত্যেকটাই কিন্তু প্রসারিত হয়। একবার বাম নিলয় সংকুচিত হলো, রক্তটা আসলে বাম নিলয় হলো, বাম নিলয় সংকোচন হলো, আস্তে আস্তে করে রক্তটা কোথায় আসলো, এই বডিতে। তারপর ডান নিলয় এইভাবে করে চলতে থাকে, একবার সংকোচন হয়, একবার প্রসারিত হয়, সংকোচন হয়, আস্তে 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 আবার প্রসারিত হয়। মানে এটা সংকোচন হলো, বাম নিলয় দিয়ে রক্ত এখানে চলে আসলো, তারপর আস্তে আস্তে করে কি হবে, আবার বাম নিলয়টা তারপর প্রসারিত হবে। এই যে বাম অলিন্দ থেকে আবার রক্ত এখানে আসবে, দিয়ে এটা আস্তে 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 আবার প্রসারিত হয়ে যাবে, আবার প্রসারণ হয়ে গেল, দিয়ে আবার সংকোচন হলো, দিয়ে আবার যাচ্ছে। এরকম ভাবে সংকোচন এবং প্রসারণ হয়। এবার এই যে সংকোচন এবং প্রসারণ, হ্যাঁ, এই সংকোচন এবং প্রসারণের ফলে এখানে কি হয়, হৃদস্পন্দন সৃষ্টি হয়। কি বললাম, এই সংকোচন প্রসারণের ফলে হৃদস্পন্দন সৃষ্টি হয়। এবং তোমার মনে হতে পারে এই সংকোচন এবং প্রসারণে যে হৃদস্পন্দনটা সৃষ্টি হয়, সে হৃদস্পন্দনটা কে বা কারা সৃষ্টি করে। এই যে সংযোগী কলা, এই সংযোগী কলা যেটা আমি ছবি তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই সংযোগী কলাগুলো এই এসএ নট এবং এভি নট কি কাজ করে, এসএ নট এবং এভি নট, এই যে জাংশনাল টিস্যুগুলি, এরা হৃদস্পন্দন সৃষ্টি করে। তাহলে হৃদস্পন্দন মানে কি, এই যে সংকোচন আর প্রসারণ, সংকোচন এবং প্রসারণের ফলে কি হয়, হৃদস্পন্দন হয়। আর এই হৃদস্পন্দন কার কারণে হচ্ছে, কোন টিস্যুগুলি সৃষ্টি করছে, এই জাংশনাল টিস্যু বা এই সংযোগী কলাগুলি। এবারে এখানে নোটস বলে একটা জিনিস মনে রাখবে, নোট করে রাখবে যে এসএ নোটকে বলা হয়, আচ্ছা এটা আমি অন্য পেজে লিখে দিচ্ছি ফর এমসিকিউ, মনে রাখবে যে এসএ নোটকে বলা হয়, কি বলা হয়, কে বলতে পারবে, ছন্দ নিয়ামক। ন্যাচারাল, pacemaker. এটা হলো আমাদের ন্যাচারাল পেসমেকার, ন্যাচারাল পেসমেকার ম্যাম, এই ভিনোডটা হচ্ছে রিজার্ভ পেসমেকার। বা বাংলায় বলা হয় প্রাকৃতিক ছন্দ ছন্দ নিয়ামক। আর আছে একটা এভি নোড, এভি নোডকে বলা হয় রিজার্ভ পেসমেকার, রিজার্ভ পেসমেকার। মনে করো তোমার কাছে দুটো পেন আছে, ঠিক আছে, মনে করো তোমার কাছে দুটো পেন আছে, এই একটা পেন আর এই একটা পেন, দুটো পেন। বেশ, তুমি একটা পেন সবসময় ইউজ করো, তোমার ডিফল্ট ভাবে এই পেনটা ধরে ইউজ করো। আর এটা তোমার হলো তুমি রিজার্ভ রেখেছো, যে যদি কখনো তোমার এই পেনটা নষ্ট হয়ে যায় বা কাজ না করে, তাহলে তুমি এই পেনটা দিয়ে কাজ চালাবে। তো এসএ নোট হলো কি এরকম ডিফল্ট, বাই ডিফল্ট আমাদের এসএ নোট কাজ করে, এটা হচ্ছে ন্যাচারালি কাজ করে। ন্যাচারালি এটা আমাদের হৃদস্পন্দন সৃষ্টি করে 70 থেকে 80 বার, মানে ম্যাক্সিমামটা এ তৈরি করে। ওকে, যদি কখনো কারো এসএ নোট খারাপ হয়ে যায়, তখন কে কাজ করে, এভি নোট। তাহলে আমরা কি লিখবো, যে এসএ নোট খারাপ হয়ে গেলে এভি নোট কাজ করে। সবাই বুঝতে পেরেছো কেন এটা রিজার্ভ থাকে? হ্যাঁ ম্যাম। ওকে, হৃৎপিণ্ড যখন সংকোচন হয়, হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয়
Ma'am, systole. সিস্টল হৃৎপিণ্ডের প্রসারণ কি বলা হয় ডায়াস্টল। তাহলে একটা সিস্টল আর একটা আছে ডায়াস্টল। একটা সিস্টল একটা ডায়াস্টল। মনে রাখবে হৃদস্পন্দন এই সংকোচন এবং প্রসারণের ফলে হৃদস্পন্দন হয়। প্রতি মিনিটে গড়ে কতবার হয়? 70 থেকে 80 বার। 72 বার। আমরা 72 লিখতে পারি, 72 বার হয়। সবাই লিখেছ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। লিখবে রক্তচাপ। রক্তচাপ Ma'am, ওই ব্লাড রক্তচাপ প্রেসারের উপরেরটাকে সিস্টোলিক বলে আর নিচেরটা ডায়াস্টোলিক। লিখবে রক্তচাপ দু রকমের হয়, একটা হচ্ছে সিস্টোলিক চাপ আর একটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ। ডায়াস্টোলিক চাপ। এবারে এই সিস্টোলিক চাপ কাকে বলে আর ডায়াস্টোলিক চাপ কাকে বলে সেটা দেখবো। নিলয় দুটি থেকে নিলয় দুটি থেকে সংকোচনের সময় দুটি থেকে সংকোচনের সময় প্রবাহমান রক্ত ধমনীর গায়ে যে চাপ সৃষ্টি করে তাকে সিস্টোলিক চাপ বলা হয়। আচ্ছা আচ্ছা কাজ করতে হবে, যে সর্বোচ্চ চাপ, হ্যাঁ সর্বাধিক, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। গায়ে যে সর্বাধিক চাপ সৃষ্টি করে। আচ্ছা কি লিখবো আমরা? এর উল্টো, নিলয় দুটি থেকে প্রসারণের সময় ধমনীর গায়ে ড্যাশ 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 লিখে নেবে। ধমনীর গায়ে সর্বনিম্ন যে চাপ সৃষ্টি করে তাকে বলা হয় ডায়াস্টলিক চাপ। বেশ, তো মানুষের যদি আমরা দেখি রক্তচাপ মানে কি ব্লাড প্রেশার, তো দেখো ব্লাড প্রেশার বা আমরা এটাকে সংক্ষেপে বিপি দ্বারা প্রকাশ করি।
সো আমরা যদি হিউম্যানের দেখি তাহলে হিউম্যানের কি হয় 120/80 mm/Hg। ওকে, তো এই যে 120 এটা হলো সিস্টোলিক চাপ, সিস্টোলিক চাপ, আর এটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ। চাপ ঠিক আছে, এবার তোমার মনে হতে পারে এটা লিখে নাও, তারপরে আমি তোমাকে বোঝাচ্ছি। সবাই হয়েছে লিখেছো? ম্যাম। আচ্ছা, দেখো হয়েছে ম্যাম। এই ব্যাপারটা কি অনেকে হয়তো বুঝতে নাও পারো। এখানে আসো, এই যে বাম নিলয় আর ডান নিলয়, মেইনলি বাম নিলয়, তো এই যখন বাম নিলয় থেকে দেখো, যখন বাম নিলয় থেকে মহাধমনীর মাধ্যমে আমাদের দেহে ব্লাড যাচ্ছে, আবার এদিকে ডান নিলয় থেকে যখন এই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে লাংসে যখন ব্লাড যাচ্ছে, এই দুই ক্ষেত্রে আমি একটা কি করব, ধরে নাও ধমনী ড্র করলাম, এটা আমাদের একটা ধরে নাও রক্তবাহ, এটা ধমনী। ওকে, তো যখন এই নিলয় দুটো সংকুচিত হয়, মানে এইভাবে সংকুচিত হলো, তখন বাম নিলয় থেকে বডিতে ব্লাড যাচ্ছে, আবার ডান নিলয় থেকে লাংসে যাচ্ছে। সো দুই ক্ষেত্রে এক কথায় নিলয়কে সংকুচিত হতে হয়। তো যখন সংকোচন হবে, তুমি ভাবো যে একটা পাইপ, ধরুন একটা জলের পাইপ, এবার সেখান দিয়ে তুমি 1 বালতি জল এবং প্রচন্ড একটা স্পিডে তুমি মানে জলটাকে প্রবাহিত করছো, তুমি অনেকটা বেশি ধরে নাও যে জল দিয়েছো, তাহলে কি হবে, সেই পাইপগুলোর যে আহ, ধারগুলো বা কি বলবো, পাইপের যে দেওয়ালগুলো, তো সেই পাইপের গায়ে কথায় বলতে গেলে একটা কিন্তু চাপের সৃষ্টি হবে। হবে কিনা তোমরা বলো? একটা পাইপ দিয়ে তুমি যদি খুব বেশি পরিমাণে হ্যাঁ। একটা জল ফ্লো করো, এভাবে করে জল যায়, তাহলে এই যে পাইপের যে ধারগুলো আছে, এই ধারগুলোতে কিন্তু একটা চাপের সৃষ্টি হবে, হবে কিন্তু সৃষ্টি। তো এটাই বলছে যে যখন নিলয় সংকুচিত হয়, তখন সর্বোচ্চ যেটা হয়, মানে ধরে নাও যে আমি হিসাব করব যে কতটা চাপ সৃষ্টি হচ্ছে। তো আমি দেখলাম যে একবার হয়তো সৃষ্টি হলো, কথা মানে বলছি যে 110, আমার 110 চাপ সৃষ্টি হয়েছে। আচ্ছা, তারপরে একবার আমি দেখছি যে চাপ সৃষ্টি হলো কত, 110 না, ধরে নাও যে সৃষ্টি হলো 120। আমি জাস্ট দেখো, আমি ইউনিট দিয়েও বোঝাচ্ছি না, আমি জাস্ট এমনি বলছি নর্মালি, 120 বলবো না, তাহলে আমি একবার দেখলাম যে 115, আবার দেখলাম 118, একবার দেখলাম 120। তো সর্বোচ্চ আমার কোনটা হলো 120। তো মানুষের ক্ষেত্রে দেখা গেছে সর্বোচ্চ 120 হয়, এর বেশি যদি হয়ে যায় সেটা অ্যাবনর্মাল, সেটা নর্মালের বাইরে। সাধারণ কমন একদম সবারই রিসার্চ করে সবার ডেটা কালেক্ট করে বোঝা গেছে, জানা গেছে যে সর্বোচ্চ কত হয় 120, এটা এভারেজ হয়। তাহলে এটাই আমরা বলছি এখানটাতে যে সংকোচনের সময় ব্লাড বা রক্ত এই ধমনীর গায়ে যে সর্বোচ্চ চাপ সৃষ্টি করে, একদম পিক সর্বোচ্চ, সেটাকে আমরা বলবো সিস্টোলিক চাপ। বুঝতে পেরেছো? এবারে আসে ডায়াস্টোলিক চাপ। সেটা কি? এই নিলয় দুটো যখন প্রসারিত হয়, মানে আস্তে আস্তে যখন সেটা রিল্যাক্সেশনে আসে, যখন তারা রিল্যাক্স হয়, তখন তাদের যে সর্বনিম্ন চাপ, মানে একদম যে কম, মানে চাপ কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে, কমতে 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 কতটা কমছে, কতটা কমে, আমাদের নর্মাল মানুষের 80। সর্বনিম্ন যে চাপ তাকে বলছি ডায়াস্টলিক চাপ। তো ব্যাস, এটাই আমরা লিখি যে সিস্টোলিক চাপ আর ডায়াস্টলিক চাপ। এবার দেখো, এই যে হৃদস্পন্দন, এই হৃদস্পন্দন আমরা দেখলাম যে কি হয়, মিনিটে 72 বার হয়। এই যে 60 সেকেন্ডে, এই যে 60 সেকেন্ডে 72 বার হয়, ভালো করে শোনো, আমরা দেখতে পাচ্ছি যে 60 সেকেন্ডে এটা 72 বার হয়ে থাকে। এবারে বা আমরা গড়ে ধরতে পারি 75 বার, 75, মেনলি 75 হয়, আমরা গড়ে বলি যে 72। তো
তো 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। 60 সেকেন্ডে কতবার বললাম? যে এখানে আমি লিখেছি 72 বার, আমি বলছি এখানে 75, এটা মেনলি হয়, কিন্তু গড়ে আমি ধরি 72 বার। তাহলে কি হবে? যদি আমি 75 কে 60 দিয়ে ডিভাইড করি, আমার আসবে 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড আসবে। বুঝতে পেরেছো? তো এই যে 0.8 সেকেন্ড, এটাকে বলা হয় হৃদচক্রের সময়কাল। হৃদচক্রের সময়কাল। হৃদচক্রের একটা হৃদস্পন্দন কমপ্লিট হতে একটা হৃদচক্রের প্রয়োজন হয়। একটা হৃদস্পন্দন এই যে 75 বার যে হচ্ছে, তো এই স্পন্দনটা কমপ্লিট হতে 1 মিনিটে যে একটা চক্রাকার আবর্তনের মাধ্যমে চলে। হয়তো এটা অনেকে নাও বুঝতে পারো, বাট ব্যাপারটাকে স্কিপ করতে পারো। শুধু তোমার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ হলো যে হৃদচক্রের সময়কাল 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড, এটা জাস্ট মনে রাখো, ব্যাস। তারপরে আমি বলে দিচ্ছি ভাষা দিয়ে যে হৃৎপিণ্ডের প্রতিটি হৃদস্পন্দনের সময় যে ক্রমিক পরিবর্তনের পুনরাবৃত্তি ঘটে তাকে হৃদচক্র বলা হয়। তোমাদের জন্য কাজ নেই, শুধু এই 0.8 সেকেন্ড এই যে সময়কালটা লাগে এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ, হ্যাঁ ম্যাম। তাহলে আজকে ক্লাসটা আমি এখানে অফ করলাম। ও আজকে 12টা 45 বেজে গেছে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে।